হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে তো না? জি স্যার। আজকে ইনশাআল্লাহ জেনারেল অ্যানেস্থেসিয়ার বাকি অংশটা শেষ করব। স্যার আজকে 10টা থেকে স্যার আমাদের পার্ট ফাইনাল আছে। কোন সাবজেক্ট? মাইক্রোবায়োলজি। আচ্ছা, আমি তার আগে ছেড়ে দেব। আচ্ছা, আমরা আচ্ছা, এখন তাহলে আমরা শুরু করবো ইনশাআল্লাহ ইনহেলেশনাল বা ইনহেলড অ্যানেস্থেটিক। ইনহেলড অ্যানেস্থেটিকের এক্সাম্পল হচ্ছে নাইট্রাস অক্সাইড, তারপর হচ্ছে হ্যালোজেন, এগুলো। তো নাইট্রাস অক্সাইডের মেকানিজমটা আসলে সব জায়গায় ইনফরমেশনটা নাই, তবে একটা আইডিয়া বলা হয় এরকম যে নাইট্রাস অক্সাইড করে কি, গ্লাইসিন গেটেড ক্লোরাইড চ্যানেল, হ্যাঁ, ইনক্রিজ দা, বা আমরা জানি যে নিউরোট্রান্সমিটার অনেক রকমের নিউরোট্রান্সমিটার আছে। একটা ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার হচ্ছে গ্লাইসিন, ঠিক আছে। তো নাইট্রাস অক্সাইড করে কি, যে এই গ্লাইসিন গেটেড ক্লোরাইড চ্যানেলের সেন্সিটিভিটিটা, গ্লাইসিনের প্রতি যে সেন্সিটিভিটি আছে সেটা বাড়ায় দেয়। আমি আবার বলি, এই ইনহেলড অ্যানেস্থেটিক গুলো করে কি, গ্লাইসিনের প্রতি গ্লাইসিন গেটেড ক্লোরাইড চ্যানেলের সেন্সিটিভিটি বাড়ায় দেয়। মানে হচ্ছে স্বাভাবিক অবস্থায় গ্লাইসিন গেটেড ক্লোরাইড চ্যানেলের সাথে যেভাবে বাইন্ড করতো, সেন্সিটিভিটিটা বাড়িয়ে দেওয়ার কারণে আরো বেশি দ্রুত বাইন্ড করে। তো বাইন্ড করলে কি হয়, গ্লাইসিন রিসেপ্টর গুলো অ্যাক্টিভেট হলে ক্লোরাইড চ্যানেল গুলো কি হবে, ওপেন হবে। ওপেন হলে হাইপারপোলারাইজেশন হবে। হাইপারপোলারাইজেশন হলে হবে, আবার ইনহিবিটরি ইফেক্টটা পাওয়া যাবে, তখন জেনারেল অ্যানেস্থেসিয়া কাজ করবে। তো এই ইনহিবিটরি নিউরোট্রান্সমিশনটা কোথায় হয়? ব্রেন স্টেমে হয়। কোথায় হয়? ব্রেন স্টেম। তাহলে আবার বলতেছি, ইনহেলেশনাল অ্যানেস্থেটিক কি করে, তোমরা এভাবে লিখতে পারো ফ্লো চার্টের মতো। ইনহেলেশন অ্যানেস্থেটিক অ্যারো দিয়ে এনহ্যান্স দ্য সেন্সিটিভিটি অফ গ্লাইসিন গেটেড ক্লোরাইড চ্যানেল টু গ্লাইসিন। এরপর আসবে গ্লাইসিন রিসেপ্টরস ব্রিং অ্যাবাউট ইনহিবিটরি নিউরোট্রান্সমিশন ইন ব্রেন স্টেম। ঠিক আছে, এরপর জেনারেল অ্যানেস্থেসিয়ার যে ইফেক্ট সেটা পাওয়া যাবে। তো নাইট্রাস অক্সাইডের স্যার অ্যাডভান্টেজ কি? স্যার ইনক্রিজ কি বলেছেন? ইনক্রিজ দ্য সেন্সিটিভিটি অফ গ্লাইসিন গেটেড ক্লোরাইড চ্যানেল টু গ্লাইসিন। মানে হচ্ছে গ্লাইসিন গেটেড ক্লোরাইড চ্যানেলের সেন্সিটিভিটি বাড়ায় কিসের প্রতি? গ্লাইসিনের প্রতি।
হ্যালো, বুঝতে পারছো কোনো সমস্যা আছে এটা বুঝতে? জি না স্যার। এটা হচ্ছে ইনহেলেশনাল কি বলে, ইনহেলেশনাল অ্যানেস্থেটিকের মেকানিজম। এটার একটা তোমার আরেকটা অল্টারনেটিভ মেকানিজম আছে, সেটা হচ্ছে কি যে ইনক্রিজেস দ্য ডিউরেশন অফ ক্লোরাইড গাবা গেটেড ক্লোরাইড চ্যানেল ওপেনিং, ক্লোরাইড চ্যানেলকে অ্যাক্টিভেট করবে, ইনহিবিট দ্য ইনহিবিট দ্য এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার। তোমাদের এন্ডেভারে একটা মেকানিজম আছে, ওইটাও পড়তে পারো, হ্যাঁ যে কোনো একটা পড়লেই হবে। এন্ডেভারে যেটা আছে এটাই পড়ো, ইনক্রিজেস দ্য ডিউরেশন অফ গাবা গেটেড ক্লোরাইড চ্যানেল ওপেনিং, তারপর হচ্ছে ডিরেক্টলি অ্যাক্টিভেটস দ্য ক্লোরাইড চ্যানেল, ইনহিবিট দ্য অ্যাকশন অফ এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার। আচ্ছা, এই নাইট্রাস অক্সাইডের অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে এটা, প্রথম কথা হচ্ছে এটা প্রাইস কম, তারপর হচ্ছে এটার যে অ্যাডভার্স ইফেক্ট গুলো কম, নন টক্সিক, তারপর হচ্ছে অনসেট অফ অ্যাকশন খুব কুইক এন্ড স্মুথ। আমাদের টার্গেট ছিল এটা, রিকভারিও র্যাপিড হয়, এটার অ্যানালজেসিক ইফেক্ট আছে, এবং এটা ইনফ্লামেশন করে না, ইরিটেশন করে না, এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ। এটা চিপ, অনসেট অফ অ্যাকশন কুইক বা র্যাপিড, রিকভারিও র্যাপিড, নন টক্সিক, তারপর হচ্ছে অ্যানালজেসিক ইফেক্ট আছে, নন ইরিটেটিং, নন ইনফ্লামেটরি অ্যানেস্থেটিক। ডিসঅ্যাডভান্টেজ কি? এটা পটেন্সি কম, এটা আমি তোমাদেরকে আগেও বলছিলাম যে দেখা যাবে যে গুড ইফেক্ট আছে কিন্তু পটেন্সি কমে গেছে, তাহলে এটা হচ্ছে পটেন্সি কম। আবার এটা মাসল রিল্যাক্সেন্ট ইফেক্ট নাই, এটার অ্যানালজেসিক ইফেক্ট আছে কিন্তু মাসল রিল্যাক্সেন্ট ইফেক্ট নেই, ঠিক আছে? এই কারণে তোমার আলাদা সাথে কি দিতে হয়, অন্য কোনো অ্যানেস্থেটিক ড্রাগ কিংবা নিউরোমাসকুলার জাংশন ব্লকার দিতে হয় সাথে, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ হলেও আমরা জানি যে আসলে এখন পর্যন্ত কোনো সিঙ্গেল অ্যানেস্থেটিক ব্যবহার করে সব ইফেক্ট পাওয়া যায় না, আমাদেরকে কি করতে হয়, কম্বিনেশন ইউজ করতে হয়। তো আমরা জানি নাইট্রাস অক্সাইড আমরা কিসে ব্যবহার করি, আমরা ব্যবহার করি হচ্ছে মেইনটেনেন্স ফেজে ইউজ করি, ঠিক আছে? লাফিং গ্যাস, আর নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলা হয়, ঠিক আছে? তাহলে তোমরা থায়োপেন্টাল সোডিয়াম নাইট্রাস অক্সাইডের মধ্যে পার্থক্যটা খুব ভালো করে পড়বা, খুবই ইম্পর্টেন্ট, এটা আসলে খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে নাইট্রাস অক্সাইড এর অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, নাইট্রাস অক্সাইড আর হ্যালোজেনের মধ্যে পার্থক্য, এটা এগুলো খুবই ইম্পর্টেন্ট। অ্যাডভার্স ইফেক্ট কি? ইনহেলড অ্যানেস্থেটিক গুলোর একটা সমস্যা হচ্ছে কি, এগুলা কিন্তু ফাস্ট মেটাবলিজম হয় না, ব্লাডে খুব দ্রুত চলে যায়, যার কারণে ওর হ্যাপাটোটক্সিসিটি হয়। আমরা জানি যে নাইট্রাস অক্সাইডটা কি করে না, লিভার, কিডনি, ব্রেন এগুলোতে ড্যামেজ করে না, কিন্তু হ্যালোজেনটা কি করে, হ্যাপাটোটক্সিসিটি করে, নেফ্রোটক্সিসিটি করে, ম্যালিগন্যান্ট হাইপারথাইমিয়া করে, ঠিক আছে? আহ এই ধরনের কাজগুলো করে, মিসক্যারেজ করতে পারে, হ্যাঁ মিসক্যারেজ করতে পারে, প্রেগন্যান্ট ওমেনের মিসক্যারেজ হতে পারে। কারণ আমরা কি জানি, এই অ্যানেস্থেটিক ড্রাগ বিশেষ করে আমরা বলবো যে, বিশেষ করে বলবো নাইট্রিক্স, কি বলবো, হ্যালোথেনের ক্ষেত্রে আর কি, হ্যাঁ হ্যালোথেনের ক্ষেত্রে মাসল রিল্যাক্সেন্ট ইফেক্ট আছে, যার কারণে মাসল রিল্যাক্স, যদি ইউটেরাসে মাসল রিল্যাক্স হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, মিসক্যারেজ হয়ে যাবে। আচ্ছা, থায়োপেন্টাল সোডিয়াম নিয়ে কিছু কথা বলছিলাম এর আগে। থায়োপেন্টাল সোডিয়াম কি করে, গাবার্জিক ইনহিবিশন করে, গাবা গেটেড ক্লোরাইড চ্যানেল ওপেন করে, মানে এটা ডিউরেশন অফ গাবা গেটেড ক্লোরাইড চ্যানেল ওপেনিংটা বাড়ায় দেয়, হাইপারপোলারাইজেশন এবং সিএনএস ডিপ্রেশন হয়। আরেকটা সিস্টেম আছে, সেটা কি, গাবা মাইমেটিক অ্যাকশন। গাবা মাইমেটিক অ্যাকশন কি করে, ডিরেক্টলি ক্লোরাইড চ্যানেল অ্যাক্টিভেট করে। গাবার্জিক ইনহিবিশন হচ্ছে গাবার অ্যাক্টিভিটি বাড়ায় দিবে, মানে হচ্ছে থায়োপেন্টাল সোডিয়াম নিজে কি করবে না, নিজে কোনো ক্লোরাইড চ্যানেল ডাইরেক্ট ওপেন করবে না গাবার্জিক ইনহিবিশনে। সে কি করে, থায়োপেন্টাল সোডিয়াম গাবার ইফেক্টটা বাড়ায় দিবে, গাবা তখন কি করবে, ক্লোরাইড চ্যানেল ওপেন করবে,
মানে ক্লোরাইড চ্যানেল ওপেন করে ক্লোরাইড চ্যানেল ওপেনিং এর ডিউরেশনটা বাড়ায় দিবে, তখন হাইপারপোলারাইজেশন হবে। কিন্তু যখন হাই কনসেন্ট্রেশনে থাইপেন্টাল সোডিয়াম দেওয়া হবে তখন কি হবে, গাবা মাইমেটিক অ্যাকশন হবে, অর্থাৎ থাইপেন্টাল সোডিয়াম নিজেই গাবাকে ওপেন করবে। এটাতে কি করবে, এটাতে ডিউরেশন বাড়াবে না, এটাতে ক্লোরাইড চ্যানেল দিয়ে ক্লোরাইড ইনফ্লাক্সটা বাড়ায় দিবে, বেশি বেশি ঢুকবে, হাইপারপোলারাইজেশন হবে, সিএনএস ডিপ্রেশন হবে। আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে কি থাইপেন্টাল সোডিয়াম কি করে এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার গুলার যে এক্সাইটমেন্টের বা এক্সাইটেটরি ইফেক্ট আছে সেটাকে ইনহিবিট করে। এর মধ্যে বুঝতে কারো কোনো অসুবিধা আছে কিনা? কেটামিন হচ্ছে কি, এটা এক ধরনের অ্যানেস্থেটিক ড্রাগ এবং এটা একটা বৈশিষ্ট্য কি, এটার মধ্যে অ্যানালজেসিক প্রপার্টি আছে, ঠিক আছে। আহ, এবং এটা হাইলি লিপিড সলিউবল, এই কারণে ব্রেন, লিভার, কিডনিতে সে খুব দ্রুত ডিস্ট্রিবিউট হতে পারে। আচ্ছা, কেটামিন কিভাবে কাজ করে? কেটামিন হচ্ছে যে গ্লুটামেট বা এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার যেটা আছে গ্লুটামেট, সেই গ্লুটামেটের মেমব্রেন ইফেক্টটাকে ব্লক করে দেয়। গ্লুটামেটের মেমব্রেন ইফেক্টটা ব্লক করে দেয়। আমরা জানি যে নার্ভ টার্মিনালে যে কাজগুলো হয় ওগুলা মধ্যে কি থাকে, প্রিসিনাপটিক মেমব্রেন থাকে, পোস্ট সিনাপটিক মেমব্রেন থাকে। এখন একটা নিউরোট্রান্সমিটার আসলো, সে তো পোস্ট সিনাপটিক মেমব্রেনের মধ্যে গিয়ে বাইন্ড হবে এবং পোস্ট সিনাপটিক মেমব্রেনের সাথে বাইন্ড করেই তো অ্যাক্টিভেট করবে। আম, তো কেটামিন যে জিনিসটা করবে, গ্লুটামেট এক্সাইটেটরি একটা নিউরোট্রান্সমিটার, সে কি করবে, পোস্ট সিনাপটিক মেমব্রেনের সাথে বাইন্ড করে ওটাকে ব্লক করবে। নরমালি কি করে, গ্লুটামেট পোস্ট সিনাপটিক মেমব্রেনের সাথে বাইন্ড করে এক্সাইটেটরি ইফেক্ট দেখায়। কেটামিন কি করবে, গ্লুটামেট যাতে মেমব্রেন ইফেক্টটা না দিতে পারে সেটাকে ব্লক করে দিবে। তো ব্লকেড অফ মেমব্রেন ইফেক্টস অফ গ্লুটামেট, তখন কি হয়, জেনারেল সিএনএস ডিপ্রেশন হয়, অ্যানেস্থেটিক ইফেক্ট পাওয়া যায়। কেটামিনের কেটামিন আইভি অ্যানেস্থেটিক হলেও এটা কোথায় ইউজ করে, কিরকম ইউজ করে, আমি একটা এক্সাম্পল যদি দিই। কোনো একটা পেশেন্টের মনে করো বড় ধরনের কোনো সার্জারি করার প্রয়োজন নাই, যেমন মনে করো অ্যাবডোমিনাল সার্জারি কিংবা অর্থোপেডিক সার্জারি, এগুলো কোনো দরকার নেই। ছোট ধরো একটা পিঠের মধ্যে একটা বড় অ্যাবসেস হয়েছে, পিঠের মধ্যে বড় অ্যাবসেস হয়েছে, যেটা কিনা লোকাল অ্যানেস্থেটিক ড্রাগ দিয়ে করা যায়, কিন্তু পেশেন্ট হচ্ছে ইনকোঅপারেটিভ, পেশেন্ট তোমাকে হেল্প করতেছে না, পেশেন্ট অনেক, যদি বিশেষ যদি পেশেন্ট যদি অল্প বয়সের হয় বা পেশেন্ট যদি খুব অনেকের থাকে ভয় বেশি থাকে, হ্যাঁ, সে কোঅপারেটিভ না, অস্থির, ছটফট করে, স্থির রাখা যাচ্ছে না, তখন আমরা করি কি, কেটামিনটা ইউজ করি। কারণ হচ্ছে তাকে আবার জেনারেল অ্যানেস্থেসিয়ার অন্যান্য যে ড্রাগ গুলো আছে, যেমন মনে করো থাইপেন্টাল সোডিয়াম যেটা আমরা ইন্ডাকশনে ইউজ করি, তারপর হচ্ছে আহ নাইট্রাস অক্সাইড বা হ্যালোথেন যেটা আমরা মেইনটেনেন্স ফেজে ইউজ করি, ওগুলা দিতে গেলে তার পুরো একটা আইসিইউ সেটআপ লাগে, ঠিক আছে। তো এটা একটা ডিফিকাল্ট হয়ে যায়। তো অনেক সময় এই কেটামিনটা দিয়ে, এটা আইভি অ্যানেস্থেটিক, জাস্ট আইভি রুটে দিয়ে দিলেই হয়, তাহলে আমরা সেই কাজগুলা করতে পারি। কিন্তু তারপরও হচ্ছে কেটামিন দিলে যে পেশেন্টকে আইসিইউ লাগবে না, ব্যাপারটা এরকম না। কেটামিনের ক্ষেত্রে আইসিইউ সাপোর্ট লাগবে,
সাপোর্ট সাথে রাখতে হবে। অ্যাক্সিডেন্টালি কোনো কমপ্লিকেশন দেখা দিলে যাতে সাথে সাথে আইসিইউ সাপোর্ট দেওয়া যায় এই জন্য, কিন্তু নর্মালি লাগে না আর কি। কেটামিনের অ্যাডভার্স ইফেক্ট কি, সেটা হচ্ছে এটা বিপি বাড়াবে, হার্ট রেট বাড়াবে, কার্ডিয়াক আউটপুট বাড়াবে। কেন বাড়াবে? কারণ হচ্ছে কেটামিনের একটা এবিলিটি হচ্ছে সে কার্ডিওভাস্কুলার স্টিমুলেশন করে। এটা অবশ্য ডোজ ডিপেন্ডেন্ট, ডোজ বাড়ায় দিলে কার্ডিওভাস্কুলার স্টিমুলেশন হয়। তাহলে কি হবে, বিপি বাড়বে, হার্ট রেট বাড়বে, কার্ডিয়াক আউটপুট বাড়বে। এটা একটা প্রবলেম কি, হ্যালুসিনেশন হয় এটার মধ্যে। এটাকে বলা হয় ইমার্জেন্স ডিলিরিয়াম। হ্যালুসিনেশন হয়, ভিভিড ড্রিমস হয়, ইলিউশন হয়, পেশেন্ট বিভিন্ন রকম কথাবার্তা বলবে, সে বিভিন্ন রকম জিনিস দেখতেছে বা অনেক রকমের শব্দ শুনতেছে, এরকম কমপ্লেইন করবে। আর কি হয়, ইন্ট্রাঅকুলার প্রেসার বেড়ে যেতে পারে। তাহলে এটা কন্ট্রাইন্ডিকেশন কি? কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে যে পেশেন্টের প্রথমে কি বলছে, কার্ডিওভাস্কুলার স্টিমুলেশন হয়। তো যদি ইসকেমিক হার্ট ডিজিজ থাকে কোনো পেশেন্টের, তাহলে কেটামিন দেওয়া যাবে না। হাইপারটেনসিভ পেশেন্ট যদি থাকে তাহলে কেটামিন দেওয়া যাবে না। এরপর বললাম ইন্ট্রাঅকুলার প্রেসার বাড়ে, ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বাড়ে। ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বাড়লে নিউরোসার্জিক্যাল কেসগুলোতে দেওয়া যাবে না। ইন্ট্রাঅকুলার প্রেসার যেহেতু বাড়ে চোখের ভিতরে, তাহলে গ্লোকোমা থাকলে এই পেশেন্টকে কেটামিন দেওয়া যাবে না। সাইকিয়াট্রিক পেশেন্ট হলে তাও দেওয়া যাবে না। ঠিক আছে, তো এখন পর্যন্ত সব বুঝতে পারছো? কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। স্যার, ভিটামিনে কতক্ষণ ডিউরেশন থাকবে অ্যানেস্থেসিয়া? 500 সোডিয়াম থেকে বেশি নাকি কম? না, কেটামিনের থাইবেন্ডার সোডিয়াম থেকে অনেক কম থাকে। থাইবেন্ডার সোডিয়াম থেকে কম থাকে। আহ, আর এটা হচ্ছে কেটামিন দেওয়া হচ্ছে শর্ট ডিউরেশন লাগে এই ধরনের অপারেশন। আমি যে তোমাকে বলছি প্রথমে যে আম, বড় অপারেশন গুলাতে কেটামিন ইউজ করে না। ঠিক আছে, ছোটখাটো অপারেশন যেগুলা, যেমন ধরো এফসেস ড্রেন করতে হবে, যেটা একটু বড় হয়ে গেছে, হ্যাঁ, লোকেশনের কারণে বা সাইজ অনেক বড়, যেটা আমরা লোকাল দিয়ে করলে একটু প্রবলেমেটিক হতে পারে মনে করবো, যেটা হচ্ছে লোকাল দিয়ে করা যাবে কিন্তু রিস্ক হয়ে যায়, এই ধরনের গুলাকে কেটামিন দিয়ে করে আর কি। ঠিক আছে, তো এখান থেকে আমরা বুঝতে পারি যে কেটামিনের অ্যানেস্থেটিক ইফেক্টটা কি না, খুব লম্বা সময় দেয় না। বুঝছি স্যার। আর কোনো বুঝতে অসুবিধা আছে এখানে? কেটামিনের মেকানিজমটা আরেকবার বলি। কেটামিন করে কি, সহজ কথা হচ্ছে এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার আছে, ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার আছে অনেকগুলো। এখন আমাদের কেটামিন কি করবে, জাস্ট এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার যেমন গ্লুটামিন, সেটা যাতে মেমব্রেন ইফেক্টটা না দিতে পারে, বাইন্ড করতে না পারে, সেটা মানে এনশিওর করবে। ব্লকেড অফ মেমব্রেন ইফেক্টস অফ গ্লুটামেট, রেজাল্ট কি, সিএনএস ডিপ্রেশন, অ্যানেস্থেটিক ইফেক্ট। আচ্ছা, এবারে আসো সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাদের জন্য, সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি আবার বলতেছি খুবই ইম্পর্টেন্ট, লোকাল অ্যানেস্থেসিয়া মাস্ট জিজ্ঞেস করবে তোমাদেরকে। দুইটা কোশ্চেন তো 100% আসবে। একটা হচ্ছে লোকাল অ্যানেস্থেটিক ড্রাগের অ্যাডভার্স ইফেক্ট কি, লোকাল অ্যানেস্থেসিয়ার মেকানিজম, মানে হচ্ছে লোকাল অ্যানেস্থেসিয়া রিলেটেড যা আছে সব সব ডিটেলস একদম পড়তে হবে। কারণ হচ্ছে তোমাদের আসলে জেনারেল অ্যানেস্থেসিয়া লাগে না তা না, জেনারেল অ্যানেস্থেসিয়া লাগে, কম ইউজ হয়, বাট লোকালটা এমন জিনিস যেটা তোমাদেরকে হর হামেশা ইউজ করতে হয়, প্রতিদিনই করতে হয়। এই কারণে লোকাল অ্যানেস্থেসিয়া খুব ভালো করে করতে হবে। মানে প্রত্যেকটা পরীক্ষায়, কোনো পরীক্ষায় লোকাল অ্যানেস্থেসিয়া ছাড়া তোমাদের মানে পরীক্ষা মিস হবে না, এমন কোনো পরীক্ষা থাকবে না যেখানে মানে লোকাল অ্যানেস্থেসিয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হয় না, সবাইকে জিজ্ঞেস করা হবে। তো এটা খুব ভালো করে পড়বা। লোকাল অ্যানেস্থেসিয়া হচ্ছে অ্যানেস্থেসিয়া দ্যাট অ্যাক্টস ইন লোকালাইজড এরিয়া। ঠিক আছে, অ্যানেস্থেসিয়া এটা অন্যান্য অ্যানেস্থেসিয়ার মতোই, বাট ডিফারেন্স হচ্ছে জাস্ট এটা লোকালি কাজ করে। ডেফিনিশনটা কি, লস অফ পেইন সেন্সেশন, মাসল রিফ্লেক্স এন্ড মাসল রিল্যাক্সেশন ইন লোকালাইজড এরিয়া। তাহলে পেইন সেন্সেশন থাকবে না, মাসল রিফ্লেক্স থাকবে না, আমরা জানি বিভিন্ন মাসল রিফ্লেক্স আছে, সেই মাসল রিফ্লেক্স থাকবে না। যেমন আচ্ছা যাই হোক, ওটা মাসল রিফ্লেক্স আমরা না যাই, মাসল রিফ্লেক্স থাকবে না,
মাসেল রিল্যাক্সেশন হবে না, কোথায়? ইন এ লোকালাইজড এরিয়া। কিন্তু কোনো রকমের লস অফ কনসাসনেস হবে না, মানে পেশেন্ট আনকনসিয়াস হবে না, পেশেন্টের অ্যামনেসিয়া থাকবে না, পেশেন্ট কনসাস থাকবে। শুধুমাত্র লোকালাইজড এরিয়াতে পেন সেন্সেশন থাকবে না, মাসেল রিফ্লেক্স থাকবে না, মাসেল রিল্যাক্সেশন হবে না। আচ্ছা, এবার আসো ক্লাসিফিকেশন। লোকাল অ্যানেস্থেসিয়ার ক্লাসিফিকেশন কি? ক্লাসিফিকেশন হচ্ছে শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, লং অ্যাক্টিং। এটা কেন জিজ্ঞেস করে? কারণ স্যাররা তোমাদেরকে এইভাবে কোশ্চেন না করে বলতে পারে যে ছোট অপারেশন কয়েক মিনিটের জন্য লাগবে, কোনটা দিবা, মিডিয়ামটা কোনটা দিবা, লং কোনটা দিবা। শর্ট অ্যাক্টিং এর মধ্যে প্রোকেন ইউজ করে, যেটা আসলে এখন তো খুব একটা ইউজ হয় না আমার জানা মতে। ইন্টারমিডিয়েট অ্যাক্টিং লোকাল অ্যানেস্থেসিয়া লিডোকেইন, এটাই সবচেয়ে বেশি ইউজ হয়। লিডোকেইন সব জায়গায় যেটা পাওয়া যায় সেটা হচ্ছে লিডোকেইন। লং অ্যাক্টিং এর জন্য ইউজ হয় বুপিভেকেইন, এটাও ইউজ হয়। বুপিভেকেইন হর হামেশা ইউজ হয় লং অ্যাক্টিং লোকাল অ্যানেস্থেসিয়া। তাহলে শর্ট অ্যাক্টিং প্রোকেইন, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং লিডোকেইন, লং অ্যাক্টিং হচ্ছে বুপিভেকেইন। এগুলো হচ্ছে মেইন ড্রাগ, সাথে অন্যান্য কিছু ড্রাগের নাম এক্সট্রা শিখে রাখবা। এরপর হচ্ছে আরেকটা ক্লাসিফিকেশন লাগবে, রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। আমরা জানি যে লোকাল অ্যানেস্থেসিয়া কয়েক রকম আছে, সারফেস অ্যানেস্থেসিয়া, ইনফিলট্রেশন, আইভি রিজিওনাল অ্যানেস্থেসিয়া, নার্ভ ব্লক অ্যানেস্থেসিয়া, যেটা খুবই ইম্পর্টেন্ট। কোনটাতে কি দেয়? সবগুলা রুটেই আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে লিডোকেইন। তবে স্পাইনাল এবং এপিডুরাল এই দুইটাতে বেশি দেওয়া হয় বুপিভেকেইন। ঠিক আছে, লোকাল। এবার আসলে লিডোকেইন যেটা হচ্ছে মেইন, তোমাদের কি বলবো, আমাদের ডিসকাশনের মেইন টপিক, সেটা হচ্ছে লোকাল লিডোকেইন লোকাল অ্যানেস্থেটিক ড্রাগ হিসেবে তো ইউজ হয়, অ্যান্টি অ্যারিথমেটিক ড্রাগ হিসেবেও ইউজ হয়। ঠিক আছে, অ্যান্টি অ্যারিথমেটিক ড্রাগ হিসেবে ইউজ হয়। বিভিন্ন রুটে দেওয়া যায়, কোন কোন রুটে দেওয়া যায় এটা পড়তে হবে ইনশাআল্লাহ, এগুলো পড়ে নিও তোমরা। লিডোকেইন কিভাবে কাজ করে? লিডোকেইন হচ্ছে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল কে ব্লক করে। এতক্ষণ আমরা যতগুলো অ্যানেস্থেটিক ড্রাগ পড়ছি সব কি করে? গাবা গেটেড ক্লোরাইড চ্যানেল, তারপর হচ্ছে গ্লাইসিন মিডিয়েটেড গ্লাইসিন গেটেড ক্লোরাইড চ্যানেল ইনহিবিশন, তারপরে এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার ইনহিবিশন, সব এগুলা। কোথাও সোডিয়াম চ্যানেল আসে না, সবগুলো ক্লোরাইড চ্যানেল। লিডোকেইনের সাথে লোকাল অ্যানেস্থেটিক সাথে অন্যান্য ড্রাগের ডিফারেন্স হচ্ছে যে এটা হচ্ছে সোডিয়াম চ্যানেলকে ব্লক করে। ভোল্টেজ লিডোকেইন কি করে? ব্লকস ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল। আমরা জানি যে যে কোনো একটা অ্যাকশন পটেনশিয়াল হওয়ার জন্য কি লাগে? ডিপোলারাইজেশন হতে হয়, আর এই ডিপোলারাইজেশনটা মেইনলি হয় কি দিয়ে? সোডিয়াম চ্যানেল দিয়ে। তার মানে যে কোনো ইম্পালস, যে কোনো সরি ইম্পালস বা সেন্সেশন যাওয়ার জন্য সোডিয়াম দিয়ে অ্যাকশন পটেনশিয়াল হতে হবে, ডিপোলারাইজেশন হতে হবে। সোডিয়াম চ্যানেল যদি ব্লক হয়ে যায় তাহলে কি হয়? কোনো ডিপোলারাইজেশন হয় না। কোনো ডিপোলারাইজেশন না হলে কোনো অ্যাকশন পটেনশিয়াল হয় না। অ্যাকশন পটেনশিয়াল না হলে পেইন সেন্সেশন থাকবে না, তাহলে লোকাল অ্যানেস্থেটিক ইফেক্ট পাওয়া যাবে। বুঝা গেছে? জি স্যার। হ্যালো, জি আবারও স্যার, বলতেছি, বুঝছি। লিডোকেইন voltage gated sodium channel, no depolarization, no action potential, তাহলে no transmission of pain sensation, local anesthetic action. আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন জিজ্ঞাসা করে, অ্যাড্রেনালিন যেটা লাল কালারে পাওয়া যায়, অ্যাড্রেনালিন সাথে হচ্ছে হ্যাঁ লিডোকেইন প্লাস হচ্ছে আর সাথে হচ্ছে অ্যাড্রেনালিন অ্যাড করা থাকে। এটা কেন করা হয়? এটা একটা কোশ্চেন আসতে পারে, অথবা বলতে পারে যে লিডোকেইনের যে অ্যাকশনের ডিউরেশন সেটা যদি বাড়াইতে চাও কিভাবে করবা, তখন বলতে হবে অ্যাড্রেনালিন। অ্যাড্রেনালিনের কাজ হচ্ছে, এটা হচ্ছে একটা লোকাল ভ্যাসোকনস্ট্রিকশন, মানে ভ্যাসোকনস্ট্রিক্টর ড্রাগ। অ্যাড্রেনালিনের একটা বড় ইফেক্ট হচ্ছে এটা ভ্যাসোকনস্ট্রিকশন করে। তো ভ্যাসোকনস্ট্রিকশন যদি করে, লিডোকেইন ইনজেকশন দেওয়ার পরে সাথে তো অ্যাড্রেনালিন আছে, ভ্যাসোকনস্ট্রিকশন করার কারণে লিডোকেইনটা খুব দ্রুত ওই এরিয়া থেকে অন্য জায়গায় ডিস্ট্রিবিউট হতে পারে না।
ঠিক আছে? তো vasoconstriction হওয়ার কারণে কি হবে? ডিলেড অ্যাবজর্পশন অফ লিডোকেইন, মানে লিডোকেইন অ্যাবজর্পশনটা কমে যাবে। তাহলে অ্যাবজর্পশন যদি কম হয় তাহলে অনেকক্ষণ ধরে কাজ করবে। ঠিক আছে, বোঝা গেছে? হ্যালো, জি স্যার। আচ্ছা। জি স্যার, বুঝছি। এবার লোকাল অ্যানেস্থেসিয়ার অ্যাডভার্স ইফেক্ট কি? এক নম্বর হচ্ছে যেহেতু এটা কার্ডিয়াক সোডিয়াম চ্যানেলকে ব্লক করে, তাহলে হচ্ছে abnormal cardiac pacemaker activity, conduction rate of cardiac conduction rate কমা দিবে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কি ইফেক্ট আছে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে হচ্ছে রেস্টলেসনেস করে, টাং নামনেস করে, হ্যাঁ, স্লিপিনেস করে। যদি হাই কনসেন্ট্রেশনে দেওয়া হয় তাহলে নিউরোটক্সিসিটি করে, হ্যাঁ। হেমাটোলজিক্যাল প্রবলেম থাকতে পারে কিছু। আহ এটা কি বলে, ব্লাড চারকোল কালার্ড হয়ে যায় বা পেশেন্ট সায়ানোটিক হয়ে যায়, মানে ব্লু কালার হয়ে যায় আর কি। এটাকে চকলেট কালারও, ব্লাড চকলেট কালার হয়ে যায়, পেশেন্ট সায়ানোটিক হয়ে যায়। এটা কেন হয়? মিথোগ্লোবিনের কারণে হয় আর কি। আর এই জিনিসটা হয় হচ্ছে লিডোকেনের কারণে। এগুলো কিন্তু মেইনলি টক্সিসিটি হচ্ছে কি, সিএনএস টক্সিসিটি হয়, সিএনএস নিউরোটক্সিসিটি হয় যেটা আর কি। এটা সবচেয়ে হচ্ছে মেইন অ্যাডভার্স ইফেক্ট। এটার ডিউরেশন কত? নরমালি এটা হচ্ছে এটা হাফ আওয়ার হচ্ছে 1.6 আওয়ার, হ্যাঁ। মানে হচ্ছে 1.6 আওয়ারের মধ্যে বলতে পারি 1.5 ঘন্টার মধ্যেই লিডোকেনের 50% মেটাবলিজম হয়ে যায়। আর এটা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত কাজ করে। আর যদি অ্যাড্রেনালিন দেওয়া হয় তাহলে 2 থেকে 6 ঘন্টা পর্যন্ত কাজ করতে পারে। অ্যাড্রেনালিন খুব কম ইউজ করা হয়, অ্যাড্রেনালিন খুব একটা ইউজ করা হয় না। মেইনলি যেটা প্লেন লিডোকেন, শুধুমাত্র লিডোকেন থেকে ওইটাই বেশি ইউজ করা হয়। তো আমি তোমাদেরকে মেইন কি পয়েন্ট গুলো পড়াই দিছি, কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে যে লোকাল অ্যানেস্থেসিয়া রিলেটেড যা আছে সব ভালো করে পড়বা। তারপরে থাইপন্টাল সোডিয়ামটা খুব ভালো করে পড়বা। থাইপন্টাল সোডিয়ামের সাথে নাইট্রাস অক্সাইডের পার্থক্য, নাইট্রাস অক্সাইডের সাথে হ্যালোথেনের পার্থক্য, নাইট্রাস অক্সাইড এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, হ্যালোথেনের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, ইনহেলড অ্যানেস্থেটিকের অ্যাডভার্স ইফেক্ট। তা এগুলা খুব ভালো করে শিখবা। ব্যালেন্সড অ্যানেস্থেসিয়া কি জিনিস, ক্লাসিফিকেশন তো আমি বলতেছি না, ওগুলা অবশ্যই এমনিতেই পড়বে তোমরা। তারপর হচ্ছে মেইনটেনেন্সে কি ড্রাগ দেওয়া হয়, ইন্ডাকশনের সময় কি ড্রাগ দেওয়া হয়, প্রি অ্যানেস্থেটিক ড্রাগ বলতে কি বুঝো, এমএসসি বলতে কি বুঝো, গুডেল সাইন কি, খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে জেনারেল অ্যানেস্থেসিয়া প্রিন্সিপাল, খুবই 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 ইম্পর্টেন্ট। আইডিয়াল অ্যানেস্থেটিক, জেনারেল অ্যানেস্থেসিয়ার ডেফিনিশন, লোকাল অ্যানেস্থেসিয়ার ডেফিনিশন। তো এতটুকুই হচ্ছে পড়া, আর তেমন কিছু নাই এখান থেকে ইনশাআল্লাহ। ক্লাসিফিকেশনটা জিজ্ঞেস করে, লোকাল অ্যানেস্থেসিয়া কয় রকমের, জেনারেল অ্যানেস্থেসিয়া। প্রথমে তো বলবো যে জেনারেল অ্যানেস্থেসিয়া লোকাল আছে 2 রকম। এই লোকাল অ্যানেস্থেসিয়া আবার কয়েক রকম আছে, 6 রকম আছে। 6 রকম কি কি সেগুলো বলবো। তো আশা করি এগুলো পড়লে ইনশাআল্লাহ তোমাদের বা ভালো মার্কস পাওয়ার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। কার কোনো প্রশ্ন থাকলে করতে পারো ইনশাআল্লাহ। নাই স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ তুমি আমাকে পার্সেন্টেজের ইয়েটা পাঠাই দাও আমাকে।